যে আপনি বলেছেন যে জামাতকে সে জবাব দিতে হবে, ৭১-এর যে তাদের ভূমিকার জবাব দিতে হবে, কিন্তু আমরা তো দেখেছি এই জামাতের সাথে বিএনপি, আপনারা তো দীর্ঘ সময় রাজনীতি করেছেন, জোট বেঁধেছেন, বিএনপি তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। তো আজকে জবাব দিতে চাইছেন তাদের কাছে, এটি আগে চাননি কেন? এক। ২ নম্বর হচ্ছে যে ২৪-এ যে গণঅভ্যুত্থানের পরে এক ধরনের মানে জামাতের রাজনৈতিক ইতিহাসে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত পাকিস্তানি আমল বলেন বা আমাদের মানে স্বাধীনতা ৫৪ বছর বা ৫৫ বছর পরে এই সময় পর্যন্ত জামাত সবচেয়ে এক ধরনের ভালো অবস্থানে আছে, রাজনৈতিক অবস্থানে সুবিধায় আছেন। তার যে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সে চ্যালেঞ্জটি তাদের সামনে নেই। বিএনপি তাদের সহযোগী হিসেবেই মাঠে ছিল, দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র। ফলে জামাত তাদের জয়ের বিষয়ে এবং জনগণের ২৪শে আগস্টের পর এক ধরনের প্যারাডাইম শিফট হয়েছে তাদের মানসিকতার ক্ষেত্রে, যে জামাত এখন নতুন এক ধরনের ভাষণ নিতেই, নতুন একজন বয়ান নিয়ে তারা আসছে, যেখানে ৭১ খুব বেশি মানে আবেদন তৈরি করতে পারছে না জনগণের মাঝে, এমনই বলা হচ্ছে। ফলে আমি অনেকগুলি হয়তো প্রশ্ন করলাম যে এই মিত্র তো আপনাদেরই ছিল, আপনারা তো তাদেরকে রাজনীতির মসনদে নিয়ে এসছেন, নিষিদ্ধ ঘোষিত ছিল একসময় জামাত। অবশ্যই অস্বীকার করার তো কোনোই নাই, এটা তো বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। আসলে রাজনীতির বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন ধরনের কৌশল আসে, সেই কৌশলের কারণে আমরা জামাতকে আমাদের রাজনৈতিক পার্টনার করেছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ছিল বিএনপির একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। এবং এটা আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার জন্য অফার দেওয়া হয়েছিল, তখন জ্যোতি বসুর পার্টি সিপিআইএম এটাকে অস্বীকার করেছিল প্রধানমন্ত্রী নেওয়া, এবং জ্যোতি বসু তার ব্যক্তিগত যে ডায়েরিতে লিখেছিলেন এটা একটা ঐতিহাসিক ভুল, এবং এটা সঠিক প্রমাণিত হয়েছে আজকে সিপিএম এর দ্বারা। এবং আমিও মনে করি এবং বিএনপি এটা সেই ভুল স্বীকার করবে। আর আজকে আপনি যেটা বলেন, হ্যাঁ, ৫ই আগস্টের পরে কিছু কিছু বিএনপির কিছু কিছু লোকজনের কিছু কিছু অপকর্ম দুষ্কর্মের কারণে বিএনপি কিছুটা জনগণ থেকে পিছিয়ে গেছে। কিন্তু আমার নেতা তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন, মানুষ যখন তাকে ২ হাতে আলিঙ্গন করে বুকে টেনে নিল, এবং তারপরে বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, সেই মহাপ্রয়াণে লক্ষ কোটির মানুষের একটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, যে একটি কফিনের সামনে সারা দেশ কিভাবে দাঁড়িয়ে যেতে পারে, এবং সেইটাই কিন্তু জামাতকে একটা ফাইনাল মেসেজ দিয়েছে। এবং সেই মেসেজটা নিয়েই আমি বলতে চাই বিএনপি অত্যন্ত আশাবাদী, এবং বাংলাদেশের মানুষকে কখনোই ভুল বুঝেন না ভাই। ৬৯-এ ১ সেকেন্ডে শেষ করে দিন আশরাফ ভাই, ১ সেকেন্ড। ৭১-এ ৭০-এ মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা দোয়া রেখেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, কিন্তু ৭৫-এর ১৫ই আগস্টের পরে তার জন্য ইন্না লিল্লাহ পড়িনি। এটা কি মানুষ ভুল করেছে? না, জনগণ কখনো ভুল করে না। জনগণ দেখেন খালেদ মোশাররফের মতো লোক তাকে ভারতীয় চর বানাইল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনার অধীনে যুদ্ধ করেছি। হি ওয়াজ নেভার বিন এ প্রো ইন্ডিয়ান পারসন, কিন্তু তাকে ইতিহাসের এই দুর্ভাগ্য নিতে হইল। জিয়াউর রহমান রাজনীতিতে উত্থান হয়ে আসলেন। তাহলে জনগণ যখন যা চায় তাই হবে। এদেশে জামাতের কোনো স্থান হবে না। আগামী নির্বাচনে দেখেন জামাত ৩০ থেকে, যতই তারা রেটরিক করুক, যতই তারা কারচুপির চেষ্টা করুক, আমি জানি তাদের হাজার হাজার কালো টাকার মালিক তারা। এই টাকা দিয়ে সব কিনা যায়, মানুষের মন কিনা যায় না। এদেশের মানুষ হাজার হাজার। দাদি ভাই শুনবো আপনাকে, আর শুনবো আমরা একটু আসতে চাই সাইফুর রহমান তপন আপনার কাছে। যে আলোচনাটি যে জায়গায় এসছে, যে এখন বড় একটি আলোচনা যে আসলে এখন নির্বাচনে জিতবে কে, সেটি ১২ তারিখে নির্বাচনে জামাত ইসলামের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে অবস্থা, তাতে তারা খুবই আত্মপ্রত্যয়ী যে তারা ক্ষমতাও চলে আসতে পারে, এবং তারা আমরা এও শুনছি যে তারা কোন মন্ত্রণালয় কাকে দেবে এটা ওটা কি ঠিকঠাক হয়ে যাচ্ছে। সাইফুর রহমান তপন, বিএনপি মিত্র, একসময়ের মিত্র, হঠাৎ করে মানে ২৪ সালের যে আগস্টের অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি আসলো, তাতে একেবারে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেল। এই বিষয়টাকে রাজনীতির
এই অবস্থাটাকে বা খেলাটাকে আপনি কিভাবে দেখেন? এবং আতাউর রহমান ভাই যেটা বললেন যে জামাতকে দেশের মানুষ প্রকৃত অর্থে গ্রহণ করবে না, ৭১-এর ভূমিকার কথা আমরা স্মরণ করে দিয়ে আবার চেষ্টা করি, বা তিনিও বললেন, কিন্তু ২৪শে আগস্ট পরে ৭১-এর আবেদনটা অনেকটা ম্লান হয়ে আসছে জনগণের কাছে, বিশেষত জেনজির কাছে যারা এই আন্দোলনের শক্তি। ফলে ৭১ এখন রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের খুব বেশি ভূমিকা বা প্রভাবক নয় অনেকে মনে করেন। কি মনে করেন আপনি? না, এখানে বিষয়টা যেটা সেটা হলো বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে বিশেষ করে জনগণের যে আপনি যদি বিভিন্ন সেকশনের কথা চিন্তা করেন, আমি রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে বাংলাদেশের জনগণকে যদি বিবেচনা করা হয় আর কি, তাহলে দেখবেন আপনি যে এখানকার মানে বিপুল অধিকাংশ 70 থেকে, আমার হিসাবে 70 থেকে 80% কিন্তু উদার রাজনীতির সমর্থক, মানে উদারপন্থী চিন্তা চেতনা করে তারা, এবং তাদের মধ্যে ধর্মভীরু প্রচুর মানুষ আছে, কিন্তু তারা কট্টরপন্থী না, তারা উগ্রপন্থী না, তারা রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই রাখতে চায়। যারা এই জীবন এবং জগৎকে নিয়ে চিন্তা করে সেই মানুষদের হাতেই তাদেরকে রাখতে চায়। আর যাদের সম্বল শুধুমাত্র পরজগৎ এবং নানা ধরনের উগ্রতা দিয়ে, সেই সংখ্যাটা কিন্তু এখানে কম, সত্যি এখানে অনেক অনেক কম। সেটা আমি এখানে আপনাকে অনেক পরিসংখ্যান দিতে পারবো, এবং গত 17 মাসে বা 18 মাসে অনেক ঘটনা আপনাকে আমি মনে করিয়ে দিতে পারবো, যে ঘটনায় প্রমাণিত হয় যে মানুষ এখানে প্রধানত অসাম্প্রদায়িক উদার চিন্তার মানুষ। এই যে বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজের কথা বললেন, একটা কফিনের সামনে লক্ষ কোটি মানুষ মানে দাঁড়িয়ে গেল, এটা কেন হলো? এইটা আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি সেটা হলো যে এই ব্যাকগ্রাউন্ডে, মানে যেই ব্যাকগ্রাউন্ডে তিনি মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, এটা মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা, মানে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি ছিল। ফলে মানুষ সেই 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 যে প্রোগ্রামটা, ওনার যে ফিউনারাল বা ওনার যে জানাজা বা ওনাকে যে সমাধিস্থ করা বা কবরস্থ করার যে ঘটনাটা, এইটাকে মানুষ তার যে আবেগ অনুভূতি অর্থাৎ শ্বাস ফেলার একটা হিসেবে বেছে নিয়েছে। মানুষ কিন্তু বুঝেছে আপনার সর্বত্র বেগম খালেদা জিয়ার ছবি, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা। আমি অনেক আওয়ামী লীগের মানুষকে দেখেছি, আপনি জানেন যে আওয়ামী লীগের মানুষ পেলেই আপনার গ্রেফতার করা হচ্ছে বা মবের শিকার হচ্ছে। কিন্তু আমি যেহেতু অফিসে আসি, ওই কাছাকাছি জায়গা দিয়ে অফিসে আসি, আমি ওই দিন লক্ষ্য করেছি, আমি অনেক আওয়ামী লীগের মানুষকে দেখেছি সেই ইয়ের মধ্যে। সেটা হলো একটা ইউনিভার্সাল বা সর্বজনীন এই যে একটা ঘটনায় পরিণত হলো বেগম জিয়ার এই অনুষ্ঠানটা, এটা কিন্তু এটা হলো একটা প্রতিফলন। কিসের প্রতিফলন? এই দেশের মানুষের চিন্তার প্রতিফলন। উদার রাজনীতির পক্ষে মানুষ বার্তা, সেটা যেটা ঢালি ভাই একদম যথার্থই বলেছেন, মানুষ একটা বার্তা দিয়েছে সেটা। ফলে সেখান থেকে আমি আপনাকে বলতে পারি যে যারা এখন বলছে যে জামাতে ইসলাম জিতে যাবে, জামাতে ইসলাম ক্ষমতায়, তারা কিন্তু সাথে সাথে এই কথাটাও বলে, সেটা কি? সেটা বলে যে এখানে কোনো একটা কৌশল তারা করছে, সরকারকে তারা দায়ী করে যে সরকারের কোনো একটা ইঞ্জিনিয়ারিং এখানে আছে, কোনো একটা মেকানিজম সরকার করে রাখছে, অথবা জামাত এমন কিছু ইঞ্জিনিয়ারিং এখানে বা কৌশল তারা তৈরি করে রেখেছে যেটা আনফেয়ার, হ্যাঁ, যার মধ্য দিয়ে তারা হয়তো ক্ষমতা। এটা কিন্তু বলা হয় না যে মানুষের ভোটে মানুষ ভালোবেসে জামাতকে এবার ক্ষমতায় দেয়। আমি এই ধরনের কোনো আলোচনা শুনি নাই। মানুষ সংশয় প্রকাশ করছে যে জামাত কি তবে ক্ষমতায় চলে আসবে, কিভাবে? এইভাবে নানান ষড়যন্ত্র, চক্রান্ত ইত্যাদির মধ্য দিয়ে। তবে এখানে আমি আপনাকে বলতে পারি যে আমার হিসাবে আমি যেটা জানি সেটা হলো যে জামাত অলওয়েজ, সবসময় জামাত ছিল লেজুর। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, জামাত হলো একটা ক্যাডার ভিত্তিক সংগঠন।
জামাত কিন্তু একটা পপুলার সংগঠন না, যে দলটা তারা দলের কোনো সমর্থক মারা গেলেও তারা নিজেরা সেই জানাজার নামাজটা পরিচালনা করে, নিজেদের রীতিতে পরিচালনা করে। অর্থাৎ এটা কোনো সাধারণের অনুষ্ঠান হয় না, সাধারণের যোগদানের মধ্য দিয়ে একটা প্রোগ্রাম হয় না। যে দলটা দলের লোকেরা কোরবানি দিলে সেই কোরবানির মাংস কিন্তু তারা সাধারণ গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করে না, তারা ডিস্ট্রিবিউট করে নিজের দলের লোকদের মধ্যে। আর চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে তো এটা একদম প্রতিষ্ঠিত সত্য। জামাত সবসময় প্রেফারেন্স দেয়, প্রায়োরিটি দেয় তার দলের সমর্থক, তার লাইক সমমনাদের দেয়। তাহলে এই দল কখনো আপনার গণভিত্তি পেতে পারে না সেটা, কারণ গণভিত্তি মানেই হলো সমাজে যত ধরনের মানুষ আছে। আপনি বলেছেন যে এটা ক্যাডার ভিত্তিক দল, আদর্শ ভিত্তিক দল বলে তাদের যে পপুলারিটি বা গণভিত্তি তাদের সেভাবে নেই, তাদের রাজনৈতিক সংস্কৃতিটাই ভিন্ন। কিন্তু তপনদা, আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি, তাতে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু সহ নির্বাচন হলো, এবং নির্বাচনে আমরা দেখলাম যে সেখানে ছাত্র শিবির এবং তাদের সমর্থিত প্যানেল, প্রায় পূর্ণ প্যানেলে তারা বিজয়ী হলো, এবং সাধারণ ছাত্ররাও তাদেরকে ভোট দিয়েছে বলে তো তারা বিজয়ী হয়েছে। সেখান থেকে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে জাতীয় নির্বাচনেও এর প্রভাবটা আসবে, অর্থাৎ বাতাস হাওয়া কিন্তু উল্টো দিকে বইছে। প্রথমত কয়েক হাজার সমবয়সী লোকের ভোট আর কয়েক কোটি বিভিন্ন বয়সের লোকের সমাবেশ বা ভোট, দুটো এক জিনিস হয় না। দ্বিতীয় বিষয় হলো বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্রক্রিয়া তারা জিতেছে এটা সবাই জানে। প্রথমত তারা গত 17 বছরে ছাত্রলীগের ছত্রছায়া ছিল, এটা সবাই জানে, তারা নিজেরাই স্বীকার করেছে, এবং সেখানে তারা তাদের মতো করে তাদের সংগঠন রেইজ করেছে। ফলে তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, ছাত্রদল বা অন্যান্য বাম সংগঠন যারা ছিল, তারা কিন্তু নিজেদেরকে সেভাবে গুছাতে পারে নাই 5ই আগস্ট পর্যন্ত, বা 5ই আগস্ট পরেও এটা রাতারাতি সম্ভব না। দ্বিতীয় বিষয় হলো তারা তাদের মানে এত পরিমাণ অর্থ ব্যয় করেছে, এখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে। নীলক্ষেতে আপনি জানেন যে সাদিক কায়েমকে লোকজন ব্যঙ্গ করে বলে নীলক্ষেতের ভিত্তি, কারণ নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়া গেছে। এই ধরনের অনেক কিছু আছে, মানে যে মেকানিজম, সেই মেকানিজম জাতীয় নির্বাচনে কঠিন। আমি এটাই বলছি, ওই মেকানিজম জাতীয়